ফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক সহিংসতা হয়েছে। থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিস সহ ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে এবং খুবই ভয়াবহ পরিস্থিতি করেছে। এই মুহূর্তে ডক্টর ইউনূস সহ সবাই কিন্তু খুবই আতঙ্কে রয়েছে। এদিকে আজ দুপুরে ফরিদপুর ছাত্রলীগের দখলে সারা দেশে তুলপাড় পরিস্থিতি করে ধ্বংসলীলা করে। চারদিকে ভয়ানক পরিস্থিতি, দেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে। আজকে ফরিদপুরের ভাঙায় কি হলো, সেখানে একটা লন্ডভন্ড অবস্থা। বেলা 12টার দিকে যখন কি হাজার হাজার জনতা এসে বিক্ষোভ শুরু করে এবং মহাসড়কের উপর অবস্থান নেয়, তখন আর পুলিশ কিছুই করতে পারেনি, এক ধরনের অসহায়। ঢাকায় দফায় দফায় আওয়ামী লীগের মিছিল ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে, নিজ মুখে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান। বাস্তবতা হলো গত এক বছরে এই সরকারের যে কাজ মানুষের চোখে ধরা দিয়েছে তা হলো হত্যা, ধর্ষণ, নিপীড়ন আর মব দিয়ে বিরোধী শক্তিকে নিঃশেষ করার চেষ্টা। রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশের রাজধানী ঢাকাতে বড় আকারের মিছিল করেছে আওয়ামী লীগ এবং তাদের শাখা সংগঠনের নেতাকর্মীরা, জানি প্রবল মাথা ব্যথা মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের দোসরদের। এদিকে আবারও রণক্ষেত্রে উত্তাল ফরিদপুর, কপাল পুড়ল সরকারের, রাজপথে নেমে পড়েছে সাধারণ জনগণ। এরই মধ্যে ভয়ানক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের সেই আলোচিত গেরিলা বাহিনী। পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে কুকুরের মতো পিটিয়েছে পুলিশের সদস্যদের। সেনাবাহিনীর গাড়িতে আগুন, থানা ভাঙচুর, রীতিমতো কিয়ামত ডেকে দিয়েছে সেখানকার জনগণ। হ্যাঁ, এইবার কিয়ামত শুরু হয়েছে ফরিদপুরে। আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীরা সেই ফরিদপুর সম্পূর্ণ দখল করে তাণ্ডব শুরু করে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আওয়ামী লীগ ছাত্রলীগ তারা গোপনে প্রস্তুতি নিচ্ছিল, তারা গেরিলা প্রস্তুতি নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে নতুন একটি অ্যাকশন নেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগের অ্যাকশনে বা ছাত্রলীগের অ্যাকশনে ফরিদপুরে কি হচ্ছে, এরই সাথে ঢাকার মধ্যেও যে অনেক তাণ্ডব শুরু করে ছাত্রলীগ কর্মীরা, সেইটাও দেখতে পারবেন। ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত, নাহিদ সবাই কিন্তু আতঙ্কে রয়েছে, সবার কঠিন অবস্থা হয়েছে, এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ফরিদপুরের বিক্ষোভ কর্মসূচির তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যুক্ত হবেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম টিটু। আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বিক্ষোভ কর্মসূচি তো চলছে, আজ কর্মসূচির কি কি তথ্য রয়েছে একটু জানাবেন আমাদের, কারণ এখন পর্যন্ত আসলে পরিস্থিতি কেমন দেখছেন, স্থানীয় যারা রয়েছে তাদের মতামত কি? নবদী, তার আগে গতকালের ঘটনাকে আরেকবার জানিয়ে রাখি, সেক্ষেত্রে গতকাল কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি থেকে এক পর্যায়ে ফরিদপুরের ভাঙ্গা যে উপজেলা পরিষদ, সেখানে হামলা করা হয় থানায় এবং হাইওয়ে পুলিশে। হাইওয়ে পুলিশের থানায় বাসা চলায় হামলার ঘটনার পরপরই কিন্তু যে অবরোধকারী তারা কিন্তু মহাসড়ক ছেড়ে চলে যায়। তো এরপর থেকে একটি সবসময় অবস্থা বিরাজ করছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে হামলা হওয়ার কারণে। এবং গত রাতে তাদের একটি সিদ্ধান্ত হয়েছে, যেটি তাদের একটি মধ্যরাতে, সেটি হচ্ছে আজকে তারা সড়কে অবরোধ সৃষ্টি করবেন না। তারা বেলা 12টার দিকে ঈদগাহ ময়দানে জমা হয়ে সেখানে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার চেষ্টা করবেন এমনটি বলছেন। অপরদিকে গতকালের যে ঘটনা, সেই ঘটনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ ঢাকা রেঞ্জের ডিআইজি। তারা কিন্তু বলেছেন যে এই যে যারা হামলা করেছে, এই হামলা ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের অবশ্যই। আজকে ফরিদপুরের ভাঙায় কি হলো, সেখানে একটা লন্ডভন্ড অবস্থা। ঠিক এই মুহূর্তে যখন কথা বলছি তখন শান্ত ফিরে গেছে। ফিরে যদি না যেত তাহলে আইন শৃঙ্খলা সহ প্রশাসন আসলে এক কার্যত অসহায় হয়েছিল। বেলা 12টার দিকে যখন কি হাজার হাজার জনতা এসে বিক্ষোভ শুরু করে এবং মহাসড়কের উপর অবস্থান নেয়, তখন আর পুলিশ কিছুই করতে পারেনি, এক ধরনের অসহায়। এবং দেখলাম যে কোন মডেল মসজিদে যে তারা আশ্রয় নেয়, এবং থানা, উপজেলা পরিষদ, থানা পরিষদ সব লন্ডভন্ড, কোনো কক্ষ বাকি নেই। হাজার হাজার মানুষ যে ইচ্ছা মতো ভাঙচুর করছে। বিষয়টা দেখেন, মাত্র 2টা ইউনিয়নের সমস্যা। ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে কেটে ফরিদপুর 2 আসনে যুক্ত করা হয়েছে। কি এমন মহাভারত হয়ে গেল এটা বুঝতে পারছি না। আবার এটা করারও বাকি দরকার ছিল, সেটাও পরিষ্কার না। এখন হরতাল তারা ডাকছে, পরে নাকি আবার প্রত্যাহারও করছে এই যে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। কিন্তু এত প্রস্তুতি প্রশাসন, পুলিশ সবাই জানে, এটা ঠেকানো গেল না কেন, বোঝানো গেল না কেন? আগের দিন এই আন্দোলনের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করা হয়েছে, তারপর থেকে সেই অঞ্চলে মানে বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলোর কি ভূমিকা ছিল? কেন ওই এলাকায় তারা নিয়ন্ত্রণটা নিতে পারলো না? কেন হাজার হাজার মানুষ এইভাবে বের হয়ে বিক্ষোভ করলো? এটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন। একটা জায়গায় এত প্রশাসনের প্রস্তুতি সত্ত্বেও
তারা কিন্তু শেষ পর্যন্ত সামাল দিতে পারেনি। যখন নাকি বেলা 12টার দিকে হাজার হাজার মানুষ নেমে পড়ছে, তারপরে কিন্তু প্রশাসন সরে গেছে এবং নিরুপায় এক ধরনের আত্মসমর্পণ। তারপরে ইচ্ছা মতন তারা তাদের বিক্ষোভ করে, তারপর তারা সরে যাওয়ার পর, নিজে থেকে সরে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়েছে। এই পরিস্থিতিটা ইঙ্গিত দেয় যে আসলে তৃণমূল পর্যায়ে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই, লোকাল কোনো রাজনৈতিক কর্তৃপক্ষেরও কোনো নিয়ন্ত্রণ নেই, অথবা এমন যে যারা রাজনৈতিক দল আছে, যেখানে বিএনপি বা জামাত, তাদের আসলে শক্ত কোনো ভূমিকা নেই। ওই অঞ্চল প্রথাগতভাবে আওয়ামী লীগ অধ্যুষিত, ফলে আওয়ামী লীগের লোকজনই কি নেমে পড়লো, তার সাথে যোগ দিল হাজার হাজার মানুষ। এটা কিন্তু গভীর চিন্তার ব্যাপার। একটা এলাকা এত প্রশাসনের প্রস্তুতি সত্ত্বেও তারা নিয়ন্ত্রণ করতে পারলো না। কেন পারলো না? এখন তারা তো সম্ভবত প্রত্যাহার করছে হরতাল। যদি আবার এই হরতাল অবরোধ চালাতে থাকে তাহলে কি হবে? তাদের এই অবরোধ কর্মসূচির কারণে ঢাকা বরিশাল, ঢাকা খুলনা মহাসড়ক একদম যোগাযোগ বন্ধ, রেলপথ বন্ধ। তাহলে কি দাঁড়াচ্ছে কি? এই বিক্ষোভ, এই দাবি, এটা সামাল দেওয়া যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার যে কত বড় অসহায়, অন্তত আজকে ফরিদপুরের ভাঙা তার প্রমাণ। রীতিমতো ওখানে ওসি, এসপি বলেন, ইউনো বলেন, সবাই মানে হাল ছেড়ে দিয়েছে। এখন লোকাল পিপুল হয়তো নিজে থেকে সরে যাওয়াতে রক্ষা, যদি না যেত তাহলে পরিস্থিতি আরো খারাপ হতো। এর সমাধান কি? এখন পর্যন্ত কোনো বক্তব্য, বিবৃতি আছে নেই। আগের দিন কিন্তু বলা হয়েছিল যে 5টার মধ্যে অবরোধ যদি মানে শেষ করা না হয়। বাস্তবতা হলো গত 1 বছরে এই সরকারের যে কাজ মানুষের চোখে ধরা দিয়েছে তা হলো হত্যা, ধর্ষণ, নিপীড়ন আর মব দিয়ে বিরোধী শক্তিকে নিঃশেষ করার চেষ্টা। ঋণের দায়ে 4 জনের মৃত্যু, আবার তাদেরই দাফনের খরচ জোগাতে আরো 1000-এর বেশি মানুষ নতুন ঋণ নিয়েছে। এটাই দেশের চিত্র। সরকারের উপদেষ্টা বদল কি কোনো পার্থক্য আনবে আপনার মনে হয়? আমার মনে হয় নির্বাচনের আগে এই ধরনের রদ বদল করে সাময়িক ইমেজ ঠিক করা যেতে পারে, কিন্তু মানুষের রাস্তা ফেরানো অসম্ভব। কে হতে পারে নতুন উপদেষ্টা? নতুন দালাল কে হতে পারে? কারণ সবাই তো আসলে দালাল বলে খ্যাত হয়েছে সব জায়গায়। আপনি খেলা দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই দালাল 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 বলে চিৎকার করছে। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে উপদেষ্টা পরিষদে রদ বদলের আলোচনা জোরালো হয়েছে। নতুন করে নাম আসছে, কারো দায়িত্ব বদল হবে বা কারো চেয়ার নড়বড়ে হয়ে পড়েছে। এসব কথা এখন আপনি চায়ের দোকানে বসুন, সব জায়গায় এসব আলোচনা চলছে। সরকার বলছে এটি প্রয়োজনীয়, নির্বাচন সামনে, কাজের গতি বাড়াতে হবে, ইমেজ ঠিক করতে হবে, সব নানা হ্যান ত্যান। কিন্তু প্রশ্ন হলো, এই রদবদল কি আসলেই কোনো কাজে আসবে, নাকি এটি শুধু একটি কৌশল, ভাঙা ঘড়িতে নতুন কাঁটা বসানোর মতো? মানে ঘড়িটা ভেঙে গেছে, এখন জাস্ট কাঁটা বদলাই দিচ্ছে। বাস্তবতা হলো গত 1 বছরে এই সরকারের যে কাজ মানুষের চোখে ধরা দিয়েছে তা হলো হত্যা, ধর্ষণ, নিপীড়ন আর মব দিয়ে বিরোধী শক্তিকে নিঃশেষ করার চেষ্টা। এর বাইরে অর্থনীতি, সামাজিক কিংবা রাজনীতির কোনো খাতে দৃশ্যমান কোনো অগ্রগতি আপনি দেখেছেন? আমি দেখতে পাইনি, কিন্তু আসলে নেই বলতে গেলে। মানুষ চারদিকে যে হতাশা দেখছে তা কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকে ভয়াবহ অবস্থা। ঋণের দায়ে মানুষ আত্মহত্যা করছে, আবার সেই মৃতদেহের অন্ত্যেষ্টি ক্রিয়াও করতে হচ্ছে নতুন ঋণ নিয়ে। খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে শত শত মানুষ এভাবে ঋণের ফাঁদে পড়ে মৃত্যুর মধ্যেও মুক্তি পাচ্ছে না। ঋণের দায়ে 4 জনের মৃত্যু, আবার তাদেরই দাফনের খরচ জোগাতে আরো 1000-এর বেশি মানুষ নতুন ঋণ নিয়েছে। এটাই দেশের চিত্র। একজন মানুষ জন্ম নিচ্ছে ঋণের দায় নিয়ে, সারাটা জীবন ঋণের চাপে হাহাকার করছে এবং শেষে মৃত্যুর পরেও ঋণের পাহাড় রেখে যাচ্ছে। বাংলাদেশে ঋণ সংস্কৃতি মানে করেছে, শুরুটা করেছে ডক্টর ইউনূস। সমাজের এই বেদনাদায়ক অবস্থায় সরকারের উপদেষ্টা বদল কি কোনো পার্থক্য আনবে আপনার মনে হয়? আমার মনে হয় না। রাজনৈতিক দিক থেকেও সরকারের অবস্থা খুব নাজুক। উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে অনেকেই সরাসরি বা পরোক্ষভাবে এনসিপি নামের একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ছাত্র উপদেষ্টারা প্রকাশ্যে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বলে আমরা জানি। তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো আস্থা নেই কারো উপর। বিএনপি থেকে শুরু করে অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো মনে করছে যে এই উপদেষ্টারা থাকলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। যে যতই বলুক আমরা নিরপেক্ষ, বাস্তবে তা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, হচ্ছে না। আর সেখানেই আসল সংকট। নির্বাচনের আগে এই ধরনের রদবদল করে সাময়িক ইমেজ ঠিক করা যেতে পারে, কিন্তু মানুষের রাস্তা ফেরানো অসম্ভব। মানুষ যখন শেখ হাসিনার সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে তখন তারা হতবাক হয়। তারা প্রকাশ্যে বলে, আপনি একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের যে কোনো স্তরের মানুষকে জিজ্ঞেস করতে পারেন, তারা সরাসরি বলবে আগেই ভালো ছিলাম। জীবনের মান, নিরাপত্তা, অর্থনীতি সবকিছু যখন ভয়াবহ অবস্থা, তারা মনে করে যে এর আগে তারা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল তাদের জীবন, তাদের সামাজিক অবস্থা, তাদের রাজনৈতিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা। আজকে মানুষ বাজারে গিয়ে দেখছে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে, হাসপাতালগুলোতে চিকিৎসা নেই,
টিকা নেই, শিশুর টিকা নেই, শিক্ষা খাতে ভয়াবহ অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিতে পারছেন না শিক্ষকরা, কর্মসংস্থান নেই, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ বেকার হয়েছেন। আমরা জানি যে এই কিছুদিন আগেই রিপোর্ট বেরিয়েছে 6 লক্ষ নতুন তরুণ যারা ব্যাচেলর ডিগ্রি পাস করেছে তারা এখন বেকার, কাজের সন্ধানে দেশ ছেড়ে চলে যেতে চাইছে অনেকে। এই বাস্তবতায় সরকার কিসের সাফল্য দেখাবে বলুন? মানুষ তা আসলে খুঁজে পাচ্ছে না। আপনি পাচ্ছেন কিনা জানি না, আমাকে আপনারা বলবেন যে আমি সরকারের সমালোচনা করি, সেই জন্য হয়তো বলি যে কোনো সাফল্য দেখাতে পারছে না। আসলে তো কোনো সাফল্য নেই। সবচেয়ে বড় বিপদটা কি জানেন? সবচেয়ে বড় বিপদ হচ্ছে সরকার দেশের রাজনীতিকে ঠেলে দিচ্ছে উগ্র ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীর হাতে। একদিকে বিরোধী শক্তিকে দমন করতে গিয়ে স্বাধীন চিন্তার সব জায়গা বন্ধ করে দিচ্ছে, অন্যদিকে পুরো মঞ্চ খালি করে দিচ্ছে উগ্রবাদীদের হাতে বা দখল করে দিচ্ছে তারা। এতে যারা সাময়িকভাবে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তারা হয়তো স্বস্তি পাচ্ছে, কিন্তু দেশ দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর ঝুঁকি। একটা কথা মনে পড়তেছে, সাল নাই কুত্তার বাঘা নাম। আমি কথাটা বলতাম না, কিন্তু এটা একটা প্রবাদ বাক্য হিসাবে আপনাদের সামনে বললাম। আপনারা আবার ভাইবেন না আমি যে ব্যক্তিকে নিয়ে এখন কথা বলবো তাকে আমি সাল নাই কুত্তা বা বাঘা কিছু একটা বলেছি, এমনটা কিন্তু না। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি ওনাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, আপনারা সবাই সেটা জানেন। আমি ওনার অনেক সমালোচনা করি, বাট সম্মান এবং শ্রদ্ধার জায়গা সমুন্নত রেখেই এরপর আমি সমালোচনা করার চেষ্টা করি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের মানুষ, চমৎকার বক্তা, সুবক্তা, অনেক ভালো বক্তব্য দিতে জানেন। ফজলুর রহমান সাহেবকে সম্প্রতি বিএনপি সব ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে, অর্থাৎ তার প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে প্রত্যেকটা পদ পদবি স্থগিত করে দিয়েছে 3 মাসের জন্য, যেটা নিঃসন্দেহে তার মুখের উপর জুতা পেটা কিংবা তার পশ্চাদেশে বেত্রাঘাত। যা হোক, এটা তার প্রসঙ্গ, তার বিষয়। প্রথমে হাসি দিয়েছি কেন জানেন? স্ক্রিনে আপনারা লেখাটা পড়েন, আমি পড়বো না, আপনারা পড়েন। উনি দল গঠন করবেন, ওকে ফাইন, দল গঠন করতেই পারেন। মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে, হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি। আওয়ামী লীগকে কেন একা এই মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে? অন্য একটা দল প্রয়োজন, অবশ্যই প্রয়োজন রয়েছে, আপনারা করেন, ওয়েলকাম। বাট উনি বলতেছেন আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ ফিরে আসবে কি? আওয়ামী লীগ তো আছে, প্রতিদিন মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, প্রতিদিন গ্রেফতার হচ্ছে, তারপরেও মিছিলকে থামানো যাচ্ছে না, মিছিলের সারি দীর্ঘ হচ্ছে প্রতিদিন, তারপরেও আপনারা বলতেছেন আওয়ামী লীগ ফিরে আসবে না, আওয়ামী লীগ আসার সম্ভাবনা নেই। ওনার একটা ভিডিও ডেইলি ইত্তেফাকে নিউজ হয়েছে, আপনারা সেই নিউজটা একবার দেখেন। আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল, আমি দল করলে বিএনপির চেয়ে বড় দল হবে, আমি করব। তো তোমরা রাগ করতে পারো আমার কথাটায়, কিন্তু এদেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হওয়া উচিত বলে আমি মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এসব কথা বলতে দেখা গেছে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে। তার এই বক্তব্যের পর রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই তিনি নতুন দল খোলার পরিকল্পনা করছেন? আওয়ামী লীগ আসবে না জীবনে, আওয়ামী লীগ হাসিনা মাসিনারা সব উত্তর মতো দিল্লিতেই। ভিডিওতে ফজলুর রহমান বলেন, এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটি দল হওয়া উচিত। আওয়ামী লীগ আর জীবনেও আসবে না, আওয়ামী লীগের হাসিনারা দিল্লিতেই মরবে, কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে, আমি খুলব। তবে সেটা আওয়ামী লীগ নামে নয়। আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে বলে মনে করেন তিনি। উনি দল গঠন করবেন, ওয়েলকাম। উনি বলেছেন শেখ হাসিনা দিল্লিতেই মরে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, এটা ওনার ব্যক্তিগত অভিমত, উনি প্রকাশ করতেই পারেন। গণতান্ত্রিক রাষ্ট্রে উনি মত প্রকাশ করবেন, এটাই তো স্বাভাবিক। এই মত প্রকাশের স্বাধীনতার জন্যই তো তথাকথিত জুলাই জঙ্গি উত্থান হয়েছিল। আমি এখন কয়েকটা কথা বলি, আপনারা কেউ মাইন্ড করবেন না, অনেকে এই বিষয়টাকে অন্যভাবে নিতে পারেন। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব উনি পরিচয় দেন উনি ছাত্রলীগের নেতা ছিলেন। উনি ছাত্রলীগের নেতা ছিলেন, কিন্তু কোন ছাত্রলীগের নেতা ছিলেন উনি কিন্তু কখনো সেটা ব্যাখ্যা করেন নাই। এটাও আমি অন্য প্রসঙ্গ মনে করে বাদ দিলাম। আপনারা মাহমুদুর রহমান মান্নাকে চেনেন? নাগরিক ঐক্যের ওই যে ডক্টর জাহিদুর রহমানের যে বস মাহমুদুর রহমান মান্না, 1980 সালে তিনি সমাজতান্ত্রিক দল বাসদ গঠন করেছিলেন। তারপর সেটা মুখ থুবড়ে পড়ে যায়। এরপর 1983 থেকে 1990 সাল পর্যন্ত স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে তিনি চমৎকার ভূমিকা পালন করেন। এরপর তিনি 1991 সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং 2007 সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন সময়ে বাংলাদেশে 111 অর্থাৎ -2 ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছিল, বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা চালানো হচ্ছিল ফখরুদ্দিন মইনু আহমেদের সেনা সমর্থিত সরকার। মাহমুদুর রহমান মান্না কিন্তু পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ আর করতে পারেননি, কারণ তার অতিরিক্ত ইগোর একটা সমস্যা ছিল, যেমনটা অ্যাডভোকেট ফজলুর রহমানের মধ্যে রয়েছে। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী বানিয়ে তার দলে অন্তর্ভুক্ত করার কথা বলেছিল। ফজলুর রহমান সাহেব সেটা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনি বলেন তাকে নাকি সিনিয়র হিসেবে সম্মান দেওয়া হয় না। আরেকটু হাসতে মন চাচ্ছে। উনি যে দলে এখন আছেন বিএনপি তাকে সম্মান দিয়েছে। চীনের চালে কাওয়া, ফজলু আমার সাওয়া, এই ধরনের স্লোগান কিন্তু হয়েছে। বিএনপি একটা প্রতিবাদ জানাইছে, উল্টো তার সব ধরনের পদ পদবি স্থগিত করে দিয়েছে। তারপরেও তিনি বিএনপির প্রেম ছাড়তে পারেন না। এরপরও আপনারা আমাকে বলবেন তাকে নিয়ে শালীন কথা বলতে। আমি কিন্তু এখন পর্যন্ত শালীন কথা বলতেছি।
অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের মতো ব্যক্তি কি বিএনপির রাজনীতি করার সাথে মানে চায় তার সাথে বিএনপির রাজনীতি? বিএনপির কোনো আদর্শ আছে? বিএনপির কোনো নীতি আছে, নৈতিকতা আছে? তাদের কোনো গঠনতন্ত্র আদৌ আছে? নাই। তাহলে ফজলুর রহমান সাহেব কিভাবে বিএনপির মতো একটা মুরিল টিন লক্কর ঝক্করকারীকে সে মেনটেন করে, সে সেই দলের রাজনীতি করে? এটা মানা যায়? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে আজকে ফরিদপুরের ঘটনায় কি কি হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু সবাই আলোচনা সমালোচনা করতেছে। গাইজ এই বিষয়গুলো নিয়ে এখানে যে অনেক বক্তব্য দেখিয়েছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনাদের মন্তব্যটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে যাবেন।